প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। এখন পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের হিমু সিরিজ থেকে ময়ূরাক্ষী এর তৃতীয় এবং শেষ পর্বটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। প্রায় 10 দিন পর আস্তানায় ফিরলাম। আস্তানা মানে মজিদের মেস, দি নিউ বোর্ডিং হাউস। মজিদ ওই বোর্ডিং হাউসে দীর্ঘদিন ধরে আছে। কলেজে যখন পড়তে আসে তখনই অন্ধ গহ্বর খুঁজে বের করে নামমাত্র ভাড়ার একটা ঘর। সেই ঘরে একটা চৌকি, একটা টেবিল, চেয়ারের ব্যবস্থা নেই, কারণ চেয়ার পাতার জায়গা নেই। মসজিদের চৌকিতে একটা শীতল পাটি, শীত গ্রীষ্ম সবসময় পাতা থাকে। মশারিও খাটানো থাকে। প্রতিদিন মশারি তোলা এবং মশারি ফেলার সময় মসজিদের নেই। তাকে সকাল থেকে রাত 11টা পর্যন্ত নানান ধান্দায় ঘুরতে হয়। প্রতি মাসে 3টি মানি অর্ডার করতে হয়। একটা দেশের বাড়িতে, একটা তার বিধবা বড় বোনের কাছে, এবং তৃতীয়টি আবু কামাল বলে এক ভদ্রলোককে। এই ভদ্রলোক মজিদের কোনো আত্মীয় নন। তাকে প্রতি মাসে কেন টাকা পাঠাতে হয় তা মজিদ কখনো বলেনি। জিজ্ঞেস করলে হাসে। এইসব রহস্যের কারণেই মজিদকে আমার বেশ পছন্দ। আমাকে মজিদের পছন্দ কিনা আমি জানি না। সে মানুষের সঙ্গে সম্পূর্ণ অনাগ্রহ নিয়ে মেশে। কোনো কিছুতে অবাক বা বিস্ময় প্রকাশ করে না। সম্ভবত শৈশবেই তার বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ইউনিভার্সিটিতে পড়বার সময় তাকে একবার একটা ম্যাজিক শো দেখাতে নিয়ে গিয়েছিলাম। ডাচ এক জাদুকর জার্মান কালচারাল সেন্টারে জাদু দেখাচ্ছেন। বিস্ময়কর কাণ্ড কারখানা একের পর এক ঘটে যাচ্ছে। একসময় তিনি তার সুন্দরী স্ত্রীকে করাত দিয়ে কেটে 2 টুকরা করে ফেললেন। ভয়াবহ ব্যাপার। মহিলা দর্শকরা ভয়ে উ জাতীয় শব্দ করছে। তাকিয়ে দেখি মজিদ ঘুমিয়ে পড়েছে। ক্ষীণ নাক ডাকা শব্দও আসছে। আমি চিমটি কেটে তার ঘুম ভাঙালাম। সে বলল, কি হয়েছে? আমি বললাম, করাত দিয়ে মানুষ কাটা হচ্ছে। মজিদ হাই তুলে বলল, ও আচ্ছা। সে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। অথচ আমি অনেক ঝামেলা করে 2টা টিকিট জোগাড় করেছি, যাতে একবার অন্তত সে বিস্মিত হয়। আমার ধারণা তাজমহলের সামনেও তাকে যদি নিয়ে যাওয়া হয়, সে হাই চাপতে চাপতে বলবে, ও আচ্ছা, এইটাই তাজমহল, ভালোই তো, মন্দ কি? মজিদকে আমার একবার তাজমহল দেখানোর ইচ্ছা, শুধু দেখার জন্য সত্যি সত্যি সে কি করে, বা আসলেও সে কিছু করে কিনা। 10 দিন পর মজিদের সঙ্গে আমার দেখা। সে একবার মাত্র মাথা ঘুরিয়ে তাকালো, তারপর পত্রিকা পড়তে লাগলো। বছরখানেক আগের বাসি একটা ম্যাগাজিন। একবার জিজ্ঞেসও করল না আমার খবর কি, আমি কেমন, এতদিন কোথায় ছিলাম। আমি বললাম, তোর খবর কি রে মজিদ? মজিদ এই প্রশ্নের উত্তর দিল না। অপ্রয়োজনীয় কোনো প্রশ্নের উত্তর সে দেয় না। তোর আজ টিউশনি নেই, ঘরে বসে আছিস যে? আজ শুক্রবার। তখন মনে পড়ল, ছুটির দিনে যখন তার হাতে কোনো কাজ থাকে না, তখনই সে ম্যাগাজিন জোগাড় করে। ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঘুমায়, আবার জেগে উঠে ম্যাগাজিনের পাতা উল্টায়। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে। জীবনের কাছে তার যেন কিছুই চাওয়ার বা পাওয়ার নেই। 4-5টা টিউশনি, মাঝে মধ্যে কিছু খুচরা কাজ এবং প্রুফ দেখার কাজেই সে খুশি। বিএ পাশ করার পর সে কিছুদিন চাকরির চেষ্টা করেছিল। তারপর, দূর, আমার হবে না, এই বলে সব ছেড়ে ছুড়ে দিল। আমি একবার বলেছিলাম, সারা জীবন এই করেই কাটাবি নাকি? সে বলল, অসুবিধা কি, তুই তো কিছু না করেই কাটাচ্ছিস। আমার অবস্থা ভিন্ন। আমার কোনো দায় দায়িত্ব নেই। তাছাড়া আমি একটা এক্সপেরিমেন্ট করছি, তুই তো কিছু করছিস না। মজিদ কিছুই বলল না। আমি ভেবেছিলাম একবার হয়তো জিজ্ঞেস করবে কিসের এক্সপেরিমেন্ট, তাও করল না। আসলেই তার জীবনে কোনো কৌতূহল নেই। রূপাকে অনেক বলে কয়ে একবার রাজি করিয়েছিলাম যাতে সে মজিদকে নিয়ে চিড়িয়াখানা ঘুরে আসে। আমার দেখার ইচ্ছা একটি অসম্ভব রূপবতী এবং বুদ্ধিমতী মেয়েকে পাশে পেয়ে তার মনের ভাব কি হয়। আগের মতোই সে কি নির্লিপ্ত থাকে, না জীবন সম্পর্কে খানিকটা হলেও আগ্রহী হয়? আমার প্রস্তাবে রূপা প্রথমে খুব রাগ করল। চোখ তীক্ষ্ণ করে বলল, তুমি নিজে কখনো আমাকে নিয়ে চিড়িয়াখানায় গেছো? চিনি না জানি না একটা ছেলেকে নিয়ে আমি যাব? তুমি আমাকে পেয়েছ কি? সে যতই রাগ করে আমি ততই হাসি। রূপাকে ঠান্ডা করার এই একটা পথ।
সে যত রাগ করবে আমি তত হাসব, আমার হাসি দেখে সে আরও রাগবে, আমি আরও হাসব, সে হাল ছেড়ে দেবে। এবারও তাই হলো। সে মজিদকে নিয়ে যেতে রাজি হলো। আমি একটি ছুটির দিনে মজিদকে বললাম, তুই চিড়িয়াখানা থেকে ঘুরে আয়, পত্রিকায় দেখলাম জিরাফ এসেছে। মজিদ বলল, জিরাফ দেখে কি হবে? কিছুই হবে না, তবু দেখে আয়। ইচ্ছে করছে না। আমার এক দুঃসম্পর্কে ফুফাতো বোন, বেচারি চিড়িয়াখানা দেখার অনেক শখ, সঙ্গে কোনো পুরুষ মানুষ না থাকায় যেতে পারছে না। আমার আবার জন্তু জানোয়ার ভালো লাগে না, তুই তাকে নিয়ে যা। মজিদ বলল, আচ্ছা। আমার ধারণা ছিল রূপাকে দেখেই মজিদ একটা ধাক্কা খাবে, সেরকম কিছুই হলো না। রূপা গাড়ি নিয়ে এসেছিল, মজিদ গম্ভীর মুখে ড্রাইভারের পাশে বসল। রূপা হাসি মুখে বলল, আপনি সামনে বসছেন কেন, পেছনে আসুন, দুজন গল্প করতে করতে যাই। মজিদ বলল, আচ্ছা। পেছনে এসে বসল। তার মুখ ভাবলেশহীন। একবার ভালো করে দেখলও না তার পাশে যে বসে আছে সে মানবী না, অপসরী। ফিরে আসার পর জিজ্ঞেস করলাম, কেমন দেখলি? ভালোই। কথা হয়েছে রূপার সঙ্গে? কি কথা হলো? মনে নেই। আচ্ছা, রূপার পরনে কি রঙের শাড়ি ছিল বলতো? লক্ষ্য করিনি তো। আমি মজিদের সঙ্গে অনেক সময় কাটাই, রাতে তার সঙ্গে এক চৌকিতে ঘুমাই। তার কাছ থেকে শিখতে চেষ্টা করি কি করে আশেপাশের জগৎ সম্পর্কে পুরোপুরি নির্লিপ্ত থাকা যায়। সাধু সন্ন্যাসীরা অনেক সাধনায় যে স্তরে পৌঁছেছেন, মজিদ সে স্তরটি কি করে এত সহজে অতিক্রম করল তা আমার জানতে ইচ্ছা করে। আমার বাবা তার খাতায় আমার জন্য যেসব উপদেশ লিখে রেখে গেছেন তার মধ্যে একটা শিরোনাম হচ্ছে নির্লিপ্ততা। তিনি লিখেছেন, পৃথিবীর সকল মহাপুরুষ এবং মহাজ্ঞানীরা এই জগৎকে মায়া বলে অভিহিত করিয়াছেন। আমি আমার ক্ষুদ্র বিবেচনায় দেখিয়াছি আসলেই মায়া। স্বামী ও স্ত্রীর প্রেম যেমন মায়াবই কিছুই নয়, ভ্রাতা ও ভগ্নীর স্নেহ সম্পর্কেও তাই। যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভগ্নীর ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায়। কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে। কোনো কিছু প্রতি তুমি যেমন আগ্রহ বোধ করিবে না, আবার অনাগ্রহ বোধ করিবে না। মানুষ মায়ার দাস, সে দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙিতে হইবে। মানুষের অসাধ্য কিছুই নাই, চেষ্টা করিলে তুমি তা পারিবে। তোমার ভেতরে সে ক্ষমতা আছে, সেই ক্ষমতা বিকাশের চেষ্টা আমি তোমায় শৈশবেই করিয়াছি। একই সঙ্গে তোমাকে আদর এবং অনাদর করা হইয়াছে। মাতার প্রবল ভালোবাসা হইতেও তুমি বঞ্চিত হইয়াছ। এই সমস্ত একটি পরীক্ষার অংশ। এই পরীক্ষায় সফলকাম হইতে পারিলে প্রমাণ হইবে যে ইচ্ছা করিলে মহাপুরুষদের এই পৃথিবীতে তৈরি করা যায়। যদি একটি সাধারণ কুকুরকেও যথাযথ প্রশিক্ষণ দেয়া যায়, সেই কুকুর শিকারী কুকুরে পরিণত হয়। একজন ভালো মানুষ পরিবেশের চাপে ভয়াবহ খুনিতে রূপান্তরিত হয়। যদি তাই হয়, তবে কেন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মানব সম্প্রদায় তৈরি করিতে পারিব না? বাবা আমার ভেতর থেকে মায়া কাটানোর চেষ্টা করেছেন। শৈশবের কথা কিছু মনে আছে। একটা খেলনা হয়তো আমার খুব পছন্দ হলো, তিনি কিনে আনলেন। গভীর আনন্দে আমি আত্মহারা। তখন হঠাৎ বাবা বললেন, আচ্ছা আয়, এবার এই খেলনা ভেঙে টুকরো টুকরো করে ফেলি। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? এমনি। বাবা একটা হাতুড়ি নিয়ে খেলনা ভাঙতে বসতেন। আমি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে থাকতাম। একবার খাঁচাই করে একটা টিয়া পাখি নিয়ে এলেন। কি সুন্দর সবুজ রং, লাল টুকটুকে ঠোঁট। আমি বললাম, বাবা, আমরা কি এটা পুষব? তিনি হাসি মুখে বললেন, হ্যাঁ। আনন্দে আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, টিয়া পাখি কি খায় বাবা? শুকনো মরিচ খায়। ঝাল লাগে না? না, একটা শুকনো মরিচ নিয়ে এসে দাও, দেখবে কিভাবে কপ কপ করে খাবে। আমি ছুটে গেলাম শুকনো মরিচ আনতে। মরিচ এনে দেখি বাবা টিয়া পাখিটাকে গলা টিপে মেরে ফেলেছেন। এমন সুন্দর একটি পাখি মরে পড়ে আছে। ভয়ঙ্কর একটা ধাক্কা লাগলো। বাবা বললেন, মন খারাপ করবি না, মৃত্যু হচ্ছে এ জগতের আদি সত্য। তিনি তার পুত্রের মন থেকে মায়া কাটাতে চেষ্টা করেছেন। তার চেষ্টা কতটা সফল হয়েছে? মায়া কি কেটেছে? আমার তো মনে হয় না।
এই যে মজিদ চুপচাপ বসে আছে, পত্রিকার পাতা উল্টাচ্ছে, কেন জানি বড় মায়া লাগছে তাকে দেখে। এই মায়া আমার বাবা শত ট্রেনিংয়েও কাটাতে পারতেন না, অথচ মজিদ কোনো রকম ট্রেনিং ছাড়াই সব মায়া কাটিয়ে বসে আছে। মজিদকে ছাত্র হিসেবে পেলে বাবার লাভ হতো। মজিদ, কি? আমার হাতে একটা চাকরি আছে, করবি? কি চাকরি? কি চাকরি জানি না, আমার বড় ফুপা বলেছিলেন জোগাড় করে দিতে পারেন। তিনি আমাকে চেনেন কিভাবে? তোকে চেনেন না, চাকরিটা আমার জন্য, তবে আমি তোকে পাইয়ে দেব। দরকার নেই। দরকার নেই কেন? টাকা পয়সা টানাটানি তো আর এখন আগের মতো নেই, দেশে এবার থেকে আর টাকা পাঠাতে হবে না। কেন? বাবা মারা গেছেন। সে কি? আমি বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। মজিদ বলল, এত অবাক হচ্ছিস কেন? বুড়ো হয়েছে, মারা গেছে, কিছুদিন পর আর বোনকেও টাকা পাঠাতে হবে না। সেও কি মারা যাচ্ছে? না, তার ছেলে পাশ করে গেছে, বিএ পাশ করেছে, চাকরি বাকরি কিছু পেয়ে যাবে। তুই চাস না তোর একটা গতি হোক? আরে দূর দূর, ভালোই তো আছি। মজিদ হাই তুলল। আমি বললাম, ভাত খেয়েছিস? না, চল খেয়ে আসি। রাস্তায় নেমে মজিদ বলল, বিয়ে বাড়ি টাড়ি কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখবি, বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমি বললাম, বিয়ে বাড়ি খুঁজতে হবে না, চল পুরনো ঢাকায় নিয়ে গিয়ে তোকে বিরিয়ানি খাওয়াবো, টাকা আছে। আবার এত দূর যাব? আজ ছুটির দিন ছিল, একটু হাঁটলে বিয়ে বাড়ি পেয়ে যেতাম। তুই কি একটা বিয়ে করবি নাকি? আমি? আরে দূর দূর, বিয়ে করা মানে শতেক যন্ত্রণা, শতেক দায়িত্ব, ভালো লাগে না। সিগারেট খাবি? মজিদ হ্যাঁ না কিছুই বলল না। দিলে খাবে, না দিলে খাবে না। আমি রাস্তার মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। মজিদ নির্লিপ্ত ভঙ্গিতে টানছে। আমি বললাম, তুই দিন দিন কি হয়ে যাচ্ছিস বলতো? কি হচ্ছে? গাছ হয়ে যাচ্ছিস। সত্যি সত্যি গাছ হতে পারলে ভালোই হতো। আমরা রিকশার খোঁজে বড় রাস্তা পর্যন্ত এলাম। রিকশা আছে, তবে ওরা কেউ পুরনো ঢাকার দিকে যাবে না। দূরের ট্রিপে ওদের ক্ষতি, কাছের ট্রিপে পয়সা বেশি, পরিশ্রমও কম। এত কিছু মাথায় ঢুকবে না, এরকম বোকা একজন রিকশাওয়ালার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মজিদ, বল। তুই দেখ রিকশা পাস কিনা, আমি চট করে একটা টেলিফোন করে আসি। আচ্ছা। আমি টেলিফোন করতে ঢুকলাম তরঙ্গিনী নামের স্টেশনারির দোকানে। আজকাল চমৎকার সব দোকান হয়েছে, এদের নামও যেমন সুন্দর, সাজসজ্জাও সুন্দর। আমাকে দেখেই দোকানের সেলসম্যান জামান এগিয়ে এলো। এই ছেলের চেহারা সুন্দর, বয়স অল্প। একদিন দেখি দোকানে আর আসছে না, মাস দুয়েক পর আবার এসে উপস্থিত। সমস্ত মুখ ভর্তি বসন্তের দাগ। ব্যাপারটা বিস্ময়কর, কারণ পৃথিবী থেকে বসন্ত উঠে গেছে। এই ছেলে সেই বসন্ত পেল কি করে? সবসময় ভাবি জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তার মুখে দাগ হবার পর তার ব্যবহার খুব ভালো হয়েছে, আগে ব্যবহার খুব খারাপ ছিল। জামান হাসি মুখে বলল, স্যার ভালো আছেন? টেলিফোন করবেন? যদি টেলিফোনে ডায়াল টোন থাকে এবং টেলিফোনের চাবি থাকে তাহলে করব। 2টা টেলিফোন করব। এই যে 4 টাকা। টাকা দিয়ে সবসময় লজ্জা দেন স্যার। লজ্জার কিছু নেই, টেলিফোন শেষে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। প্রায় জিজ্ঞেস করব ভাবি, কিন্তু মনে থাকে না। আজ আপনি মনে করিয়ে দেবেন। জি আচ্ছা। আমার সামনে টেলিফোন দিয়ে জামান সরে গেল। এইটুকু ভদ্রতা আছে। অধিকাংশ দোকানেই টেলিফোন করতে দেয় না, টাকা দিয়েও না। যদিও দেয়, রিসিভারের আশেপাশে ঘুরঘুর করে কি কথা হচ্ছে শোনার জন্যে। হ্যালো, কে কথা বলছেন? তুমি কি মীরা? হ্যাঁ হ্যাঁ, আমি মীরা। আপনি কে আমি বুঝতে পারছি। আপনি টুটুল। আসল জন না, নকল জন। ওদিন খট করে টেলিফোন রেখে দিলেন কেন? আমার অসম্ভব কষ্ট হয়েছিল। টেলিফোন নামিয়ে রাখিন তো, হঠাৎ লাইন কেটে গেল। আমিও তাই ভেবেছিলাম। অনেকক্ষণ টেলিফোনের সামনে বসেছিলাম, লাইন কেটে গেল। তাহলে আবার করলেন না কেন? টাকা ছিল না। টাকা ছিল না মানে?
আমি তো বিভিন্ন দোকান টোকান থেকে টেলিফোন করি, 2টা টাকা পকেটে নিয়ে যাই। আরেকবার করতে হলে আরও 2 টাকা লাগবে। বুঝতে পারছো? পারছি। এখন আপনার সঙ্গে টাকা আছে তো? আছে। ওই দিন আপনার টেলিফোন পাওয়ার পর বাবাকে সব বললাম। বাবাকে তো চেনেন না, বাবা খুবই রাগী মানুষ। তিনি প্রথমে আমাদের দুজনকে খুব বকা দিলেন, আপনাকে রাস্তা থেকে তোলার জন্য এবং পথে নামিয়ে দেবার জন্য। তারপর, আচ্ছা আপনি আমার কথা শুনছেন তো? হ্যাঁ শুনছি। তারপর বাবা গাড়ি বের করে থানায় গেলেন, ফিরে এলেন মন খারাপ করে। মন খারাপ করে ফিরলেন কেন? কারণ ওসি সাহেব আপনার সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন। আপনি নাকি পাগল ধরনের, তার উপর কবি। আমি কবি? হ্যাঁ, আপনি যে কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন, বাবা সেইটিও নিয়ে এসেছেন। তাই নাকি? হ্যাঁ, আমি সবগুলো কবিতা পড়েছি। কেমন লাগলো? ভালো, অসাধারণ। সবচেয়ে ভালো লাগলো কোনটা? বলবো, আমার কিন্তু মুখস্থ। কবিতাটার নাম রাত্রি। পরীক্ষা নিচ্ছি, দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা কবিতাটা। বলো। মীরা সঙ্গে সঙ্গে আবৃত্তি করল। অতন্দ্রিলা, ঘুমাওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি শোনো। সৌর তারা ছাওয়া এই বিছানায় সূক্ষ্ম জাল রাত্রির মশারি। কত দীর্ঘ দুজনার গেল সারাদিন আলাদা নিঃশ্বাসে। এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুঁই। কি আশ্চর্য দুজনে দুজনা। অতন্দ্রিলা। হঠাৎ কখন শুভ্র বিছানার পরে জোছনা, দেখি তুমি নেই। কবিতা সে আবৃত্তি করল চমৎকার। আবৃত্তি শেষে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কি বলতে পারলাম? হ্যাঁ পারলে। তোমার স্মৃতিশক্তি ভালো, তবে কবিতা সম্পর্কে কোনো ধারণা নেই। কেন? এটা কি ভালো কবিতা না? অবশ্যই ভালো, তবে আমার লেখা না, অমিয় চক্রবর্তীর। আপনার নোট বইয়ের সব কবিতাই কি অন্যের? হ্যাঁ, মাঝে মাঝে কিছু কবিতা পড়ে মনে হয় এগুলো আমারই লেখার কথা ছিল, কোনো কারণে লেখা হয়নি, তখন সেটা নোটবুকে টুকে রাখি। আপনি খুব কবিতা পড়েন? না, একেবারে না। তবে আমার একজন বান্ধবী আছে, সে খুব পড়ে এবং জোর করে আমাকে কবিতা শোনায়। ওর নাম কি? ওর নাম রূপা, তবে আমি তাকে মাঝে মাঝে ময়ূরাক্ষী ডাকি। বাহ, কি সুন্দর নাম। সে কিন্তু এই নাম একেবারেই পছন্দ করে না। কেন বলুন তো? কারণ এই নামে এলিফ্যান্ট রোডে একটা জুতার দোকান আছে। মীরা খিলখিল করে হেসে উঠল। অনেকক্ষণ পর্যন্ত হাসল। মনে হলো মেয়েটা যে পরিবেশে বড় হচ্ছে, সেই পরিবেশে কেউ রসিকতা করে না, সবাই গম্ভীর হয়ে থাকে। সামান্য রসিকতায় এই কারণেই সে এতক্ষণ ধরে হাসছে। হ্যালো, আপনি কিন্তু টেলিফোন রাখবেন না। আচ্ছা, রাখবো না। ওই দিন আপনার সঙ্গে কথা বলার পর থেকে এমন হয়েছে, টেলিফোন বাজার সঙ্গে সঙ্গে ছুটে যায়, মনে হয় আপনি টেলিফোন করেছেন। তাই নাকি? হ্যাঁ, আরেকটা ব্যাপার বলি, মা আপনার জন্য খুব চমৎকার একটা পাঞ্জাবি কিনে রেখেছেন। ওই পাঞ্জাবিটা নেয়ার জন্য হলেও আপনাকে আমাদের বাসায় আসতে হবে। আসব। কবে আসবেন? টুটুলকে খুঁজে পেলেই আসব। আপনি ওকে কোথায় খুঁজে পাবেন? আমি খুব সহজেই পাব। হারানো জিনিস খুঁজে পাওয়ার ব্যাপারে আমার খুব নাম ডাক আছে। আচ্ছা, ওই দিন আপনি কি করে বললেন যে টুটুল ভাইয়ের কপালে কাটা দাগ আছে? আমার কিছু সুপারন্যাচারাল ক্ষমতা আছে, আমি মাঝে মাঝে অনেক কিছু বলতে পারি। বলুন তো আমি কি পরে আছি? তোমার পরনে আকাশি রঙের শাড়ি। হলো না, আপনার আসলে কোনো ক্ষমতা নেই। ঠিক ধরেছ, কিন্তু আপনি যখন বলেছিলেন আপনার সুপারন্যাচারাল ক্ষমতা আছে, আমি বিশ্বাস করেছিলাম। মনে হচ্ছে তোমার একটু মন খারাপ হয়েছে। হ্যাঁ হয়েছে। টেলিফোন কি রেখে দেব? না না, প্লিজ আপনার ঠিকানা বলুন। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। অনেকক্ষণ কথা হয়েছে, আর না। মজিদ বোধহয় রিক্সা ঠিক করে ফেলেছে, তবে ঠিক করলেও সে আমাকে এসে বলবে না, অপেক্ষা করবে।
এর মধ্যে অতি দ্রুত রূপার সঙ্গে একটা কথা সেরে নেওয়া দরকার। আমি টেলিফোন করতে রূপার বাবা ধরলেন। আমি গম্ভীর গলায় বললাম, এটা কি রেলওয়ে বুকিং? তিনি ক্ষিপ্ত গলায় বললেন, ফাজিল ছোকরা, হু আর ইউ? কি চাও তুমি? রূপাকে দেবেন? রাস্কল, ফাজলামি করার জায়গা পাও না। আমি তোমাকে এমন শিক্ষা দেব। আপনি এত রেগে যাচ্ছেন কেন? শাট আপ! আমি ভদ্রলোককে আরও খানিকক্ষণ হইচই করার সুযোগ দিলাম। আমি জানি হইচই শুনে রূপা এসে টেলিফোন ধরবে। হলোও তাই। রূপার গলা শোনা গেল। সে করুণ গলায় বলল, তুমি চলে এসো। কখন? এই এখন। আমি বারান্দায় দাঁড়িয়ে থাকব। আচ্ছা, আসছি। অনেকবার আসছি বলেও তুমি আসোনি। এইবার যদি না আসো তাহলে? তাহলে কি? রূপা খানিকক্ষণ চুপচাপ থেকে বলল, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকব। রূপার বাবা সম্ভবত তার হাত থেকে টেলিফোনটা কেড়ে নিলেন। খট করে রিসিভার নামিয়ে রাখার শব্দ হলো। আজ ওদের বাড়িতে ভূমিকম্প হয়ে যাবে। রূপার বাবা, মা, ভাই বোন কেউ আমাকে সহ্য করতে পারে না। রূপার বাবা তার দারোয়ানকে বলে রেখেছেন কিছুতেই যেন আমাকে ওই বাড়িতে ঢুকতে দেয়া না হয়। আজ কি হবে কে জানে। বাইরে এসে দেখি মজিদ রিকশা ঠিক করেছে। রিকশাওয়ালা রিকশার সিটে বসে ঘুমোচ্ছে। মজিদ শান্ত মুখে ড্রাইভারের পাশে বসে বিশ্রাম করছে। আমার মনটা একটু খারাপ হলো। আজও জামানকে জিজ্ঞেস করা হলো না তার মুখে বসন্তের দাগ কি করে হলো। কিছু কিছু প্রশ্ন আছে যা কোনোদিনও করা হয় না। এটিও বোধ হয় সেই জাতীয় কোনো প্রশ্ন। বিরিয়ানি খেয়ে অনেক রাতে ফিরলাম। অসহ্য গরম। সেই গরমে ছোট্ট একটা চৌকিতে আমি আর মজিদ শুয়ে আছি। মজিদের হাতে হাত পাখা। সে দ্রুত তার পাখা নাড়ছে। গরম তাতে কমছে না, বরং বাড়ছে। মনে হচ্ছে ময়ূরাক্ষীর নদীটাকে বের করতে হবে, নয়তো এই দুঃসহ রাত পার করা যাবে না। মজিদের হাত পাখার আন্দোলন থেমে গেছে। সে গভীর ঘুমে অচেতন। ঘরে শুনশান নীরবতা। আমি ময়ূরাক্ষী নদীর কথা ভাবতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে দৃশ্য পাল্টে গেল। এই নদী এক এক সময় এক একভাবে আসে। আজ এসেছে দুপুরের নদী হয়ে। প্রখর দুপুর। নদীর জলে আকাশের ঘন নীল ছায়া। ঝিম ধরে আছে চারদিক। হঠাৎ নদী মিলিয়ে গেল। মজিদ ঘুমের মধ্যে বিশ্রী শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই মজিদ, এই! মজিদ চোখ মেলল। কি হয়েছে রে? কিছু না। স্বপ্ন দেখেছিস? হুম। দুঃস্বপ্ন? না। কি স্বপ্ন দেখেছিস বলতো? মজিদ অনেকক্ষণ চুপ করে থেকে ক্ষীণ স্বরে বলল, স্বপ্নে দেখলাম বাবা আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মজিদ শুয়ে পড়ল। আমি জানি না মজিদের বাবা কিভাবে তার গায়ে হাত বুলাতেন। আমার ইচ্ছা করছে ঠিক সেই ভঙ্গিতে মজিদের গায়ে হাত বুলাতে। হিমু? কি? আমার বাবা আমাকে খুব আদর করত। সব বাবারাই করে। আমার বাবা খুব বেশি করত। একদিন কি হয়েছে জানিস? বল, শুনছি। না থাক। থাকবে কেন, শুনি। এই গরমে ঘুম আসছে না। তোর গল্প শুনলে ভালো লাগবে। আমি তখন খুব ছোট। তারপর? না থাক। মজিদ আর শব্দ করল না। ঘরের ভেতর অসহ্য গরম। আমি অনেক চেষ্টা করেও নদীটা আনতে পারছি না। আজ আর পারবো না। আজ বরং বাবার কথাই ভাবি। আমার বাবা কি আমাকে ভালোবাসতেন, নাকি আমি ছিলাম তার খেলার কোনো পুতুল? যে পুতুল তিনি নানাভাবে ভেঙে নতুন করে তৈরি করতে চেষ্টা করেছিলেন। কত রকম উপদেশ তিনি তার খাতা ভর্তি করে রেখে গেছেন। মৃত্যুর আগের মুহূর্তে হয়তো ভেবেছেন, এইসব উপদেশ আমি অক্ষরে অক্ষরে মেনে চলব। আমি কি সেই উপদেশ সব মানি, নাকি মানার ভান করি? তার খাতায় লেখা উপদেশ নম্বর 11, সৃষ্টিকর্তার অনুসন্ধান। সৃষ্টিকর্তার অনুসন্ধান করিবে, ইহাতে আত্মার উন্নতি হইবে। সৃষ্টিকর্তাকে জানা এবং আত্মাকে জানা একই ব্যাপার। স্বামী বিবেকানন্দের একটি উক্তি এই প্রসঙ্গে স্মরণ রাখিও। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। মজিদ আবার কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তবে কাঁদছে ঘুমের মধ্যে।
সে আবার ঘুমিয়ে পড়েছে। সে কি প্রতি রাতেই কাঁদে? বড় ফুপু অবাক হয়ে বললেন, তুই কোত্থেকে? আমি বললাম, আসলাম আর কি, তোমাদের খবর কি? 15 দিন পর উদয় হয়ে বললি, তোমাদের খবর কি? তোর কত খোঁজ করছে, গিয়েছিলি কোথায়? মজিদের গ্রামের বাড়িতে। মজিদকে নিয়ে ওর বাবার কবর জিয়ারত করে এলাম। মজিদ আবার কে? তুমি চিনবে না, আমার ফ্রেন্ড। আমাকে এত খোঁজাখুঁজি করছিলে কেন? বড় ফুপু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোকে খুঁজছি বাদলের জন্যে। ওকে তুই বাঁচা। অসুখ? তুই নিজে গিয়ে দেখ। ও তার পড়ার বইপত্র সব পুড়িয়ে ফেলছে। 1 সপ্তাহ পরে পরীক্ষা। বলো কি? বাদলের ঘরে গিয়ে দেখি সে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই পড়াশোনা করছে। পরিবর্তনের মধ্যে তার মাথার চুল আরও বড় হয়েছে, দাড়ি গোফ আরও বেড়েছে, গায়ে চকচকে সিল্কের পাঞ্জাবি। বাদল হাসি মুখে আমার দিকে তাকালো। আমি বললাম, খবর কি রে? বাদল বলল, খবর তো ভালোই। তুই নাকি বই পোড়াচ্ছিস? সব বই তো পোড়াচ্ছি না, যেগুলো পড়া হচ্ছে সেগুলো পুড়িয়ে ফেলছি। ও আচ্ছা। বাদল হাসতে হাসতে বলল, মা বাবা দুইজনেরই ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে। তোর কি ধারণা মাথা ঠিকই আছে? হ্যাঁ, ঠিক আছে, তবে মাথায় উকুন হয়েছে। বলিস কি? মাথা ঝাঁকি দিলে টুপটাপ করে উকুন পড়ে। বলিস কি? হ্যাঁ সত্যি, দেখবে? থাক থাক, দেখাতে হবে না। হিমু ভাই, তুমি এসেছো ভালোই হয়েছে। বাবাকে বুঝিয়ে দাও, বাবার ধারণা আমার সব শেষ। ফুপা কি বাসায়? হ্যাঁ বাসায়, কিছুক্ষণ আগে আমার ঘরে ছিলেন, নানান কথা বুঝাচ্ছেন। আমি ফুপার সঙ্গে দেখা করতে গেলাম। তার স্বাস্থ্য এই কদিনে মনে হয় আরও ভেঙেছে, চোখের চাউনিতে দিশেহারা ভাব। তিনি আমার দিকে বিষণ্ণ চোখে তাকালেন, যে দৃষ্টি বলে দিচ্ছে, তুমি আমার ছেলের এই অবস্থার জন্য দায়ী, তোমার জন্যে আমার এই অবস্থা। কেমন আছেন ফুপা? ভালো। রিঙ্কি কোথায়, শ্বশুরবাড়িতে? হ্যাঁ। সন্ধ্যাবেলায় ঘরে বসে আছেন যে, প্র্যাকটিসে যাচ্ছেন না? আর প্র্যাকটিস, সব মাথায় উঠেছে। আমি ফুপার সামনে চেয়ারে বসলাম। মনে হচ্ছে আজও খানিকটা মদ্যপান করেছেন। আমি সহজ গলায় বললাম, ফুপা, ওই চাকরিটা কি আছে? কোন চাকরি? ওই যে আমাকে বলেছিলেন বাদলকে আগের অবস্থায় নিয়ে গেলে ব্যবস্থা করে দেবেন। তুমি চাকরি করবে? নতুন কথা শুনছি। আমি করব না, আমার এক বন্ধুর জন্যে। ফুপা চুপ করে রইলেন। আমি বললাম, বাদলের ব্যাপারটা আমি দেখছি, আপনি ওর চাকরিটা দেখুন। বাদলের কিছু তুমি করতে পারবে না। ও এখন সমস্ত চিকিৎসার অতীত। বইপত্র পুড়িয়ে ফেলছে, ছাদে আগুন জ্বালিয়েছে। সে আগুনের সামনে মাথা ঝাঁকাচ্ছে আর মাথা থেকে উকুন পড়ছে আগুনে, পটপট শব্দ হচ্ছে। ছি ছি, কি কাণ্ড! আমি হতভম্ব হয়ে দেখলাম। একবার ভাবলাম একটা চড় লাগাই, তারপর মনে হলো কি লাভ। ফুপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি হাসলাম। ফুপা বললেন, তুমি হাসছ? তোমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে, আমার কাছে না। আমি বাদলের ব্যাপারটা দেখছি, আজই দেখছি। আপনি আমার বন্ধুর চাকরির ব্যাপারটা দেখবেন। তোমার বন্ধু কি তোমার মতোই? না, ও চমৎকার ছেলে, 7 চড়ে রান এই টাইপ। আমি বাদলকে নিয়ে বের হলাম। বাদল মহা খুশি। রাস্তায় নেমেই বলল, তোমার পরিকল্পনা কি হিমু ভাই? সারা রাত রাস্তায় হাঁটবো? 2 বছর আগের কথা কি তোমার মনে আছে? সারা রাত আমরা হাঁটলাম, জোছনা রাত, মনে হচ্ছিল আমরা দস্তয়েভস্কির উপন্যাসের কোনো চরিত্র। মনে আছে? আছে। আজও কি সেরকম কিছু? না, আজ যাচ্ছি সেলুনে, দাড়ি গোফ কামাবো। বাদল হতভম্ব হয়ে গেল, যেন এমন অদ্ভুত কথা সে জীবনে শুনেনি। ক্ষীণস্বরে বলল, দাড়ি গোফে লম্বা চুলে তোমাকে যে কি অদ্ভুত সুন্দর লাগে তা তো তুমি জানো না। তোমাকে অবিকল রাসপুটিনের মতো লাগে। রাসপুটিনের মতো লাগলেও ফেলে দিতে হবে।
এক জিনিস বেশি দিন ধরে রাখতে নেই, ভোল পাল্টাতে হয়, অনেকটা সাপের খোলস ছাড়ার মতো। কিছুদিন অন্য সাজে থাকবো, তারপর আবার। তাহলে কি আমিও ফেলে দেব? দেখ চিন্তা করে। অবশ্যই উকুনের জন্য কষ্ট হচ্ছে, ভয়ঙ্কর চুলকায়, রাতে ভালো ঘুম হয় না। তাহলে বরং ফেলেই দে। তুমি ফেললে তো ফেলবই। বাদল হাসতে লাগল। মনে হচ্ছে গভীর কোনো আনন্দে তার হৃদয় পূর্ণ হয়ে আছে। দুজনে চুল কেটে দাড়িগোঁফ ফেলে দিলাম। বাদল কয়েকবারই বলল, ভীষণ হালকা লাগছে, মনে হচ্ছে বাতাসে উড়ে যাব। আমি বললাম, আয়নার দিকে তাকিয়ে দেখ, নিজেকে অন্য মানুষ বলে মনে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। মাঝে মাঝে নিজেকে অচেনা করাও দরকার। যখন যে সাজ ধরবি সেই রকম ব্যবহার করবি। একে বলে ব্যক্তিত্ব রূপান্তর। বুঝতে পারছিস? পারছি। ফুপা এবং ফুপু তাদের ছেলেকে দেখে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারলেন না। সবার আগে নিজেকে সামলে নিলেন ফুপা। আমার দিকে তাকিয়ে কোমল গলায় বললেন, তোমার বন্ধুকে নিয়ে কাল আমার চেম্বারে এসো, 11টা থেকে 12টার মধ্যে। মনে থাকবে? হ্যাঁ থাকবে। হিমু, মেনি থ্যাঙ্কস। আমি হাসলাম। ফুপা বললেন, আমার ঘরে এসো, গল্প করি। তোমার সঙ্গে গল্পই করা হয় না। আমি বললাম, আপনি যান, আমি আসছি, একটা টেলিফোন করে আসি। ফুপা বললেন, তোমার এই টেলিফোন ব্যাধিরও একটা চিকিৎসা হওয়া দরকার। কার সঙ্গে এত কথা বলো? ঘন্টার পর ঘন্টা কথা। আমার তো 2টা কথা বললে বিরক্ত লাগে। ওপাশ থেকে হ্যালো শুনেই আমি বললাম, কে মীরা? অনেকক্ষণ কোনো শব্দ হলো না। আমি নিশ্চিত মীরা নিজেকে সামলাবার জন্যে সময় নিচ্ছে। হ্যালো, তুমি কি মীরা? আপনি আমাদের এত কষ্ট দিচ্ছেন কেন? কষ্ট দিচ্ছি? হ্যাঁ দিচ্ছেন। না হয় আমরা একটা ভুল করেছিলাম, সব মানুষই তো ভুল করে। সামান্য ভুলের জন্য যদি এত কষ্ট দেন। আমি টেলিফোন করলে কষ্ট পাও? হ্যাঁ পাই, কারণ আপনি হঠাৎ রেখে দেন। আপনি কি মানুষটাই এমন, না ইচ্ছা করে এসব করেন? বেশিরভাগ সময় ইচ্ছা করেই করি। আপনি কি একবার আসবেন আমাদের বাসায়? এখনো বুঝতে পারছি না, হয়তো আসবো। কবিতার খাতাটা নিতে আসবেন না? ওটা আমি তোমাকে উপহার দিলাম মীরা। না মানে আপনি আসবেন না? না, মানুষের মুখোমুখি হতে আমার ভালো লাগে না, এতে দ্রুত মায়া পড়ে যায়। টেলিফোনে কথা বললে মায়া জন্মানোর সম্ভাবনা কম, সেই জন্যই টেলিফোন আমার এত প্রিয়। টেলিফোনে কথা বললে মায়া জন্মায় না, মায়া জন্মানোর অনেক কষ্ট। তাছাড়া তাছাড়া কি? থাক, আরেকদিন বলবো। আপনার বান্ধবী রূপার সঙ্গে কি আপনার প্রায়ই দেখা হয়? মাঝে মাঝে হয়। যখন সে যেতে বলে তখন যাই না, যখন যেতে বলে না তখন হঠাৎ উপস্থিত হই। উনি কি খুবই সুন্দর? তোমাকে তো একবার বলেছি ও খুব সুন্দর। আপনি টেলিফোন রেখে দেবার আগে দয়া করে শুধু একটি সত্যিকার কথা বলুন। আমি তো সবই সত্যি বলছি, কি জানতে চাচ্ছ বলো তো? ওই দিন কি পুলিশ আপনাকে মেরেছিল? না। এই তো মিথ্যা বললেন। আজ সত্যি বলছি, ওই দিনই মিথ্যা বলেছিলাম। আপনার কোনটা সত্যি কোনটা মিথ্যা কে জানে? সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপনাকে একটা খবর দেই, টুটুল ভাইকে পাওয়া গেছে। কাউকে কিছু না বলে 1 মাসের জন্য কলকাতা গিয়েছিল। মজার ব্যাপার কি জানেন, এখন আর আমার টুটুল ভাইকে ভালো লাগছে না। ওই দিন টেলিফোন করেছিল, আমি কথাও বলিনি। আমার এরকম কেন হলো বলুন তো? আমি টেলিফোন রেখে ফুপার খোঁজে গেলাম। তিনি ছাদে। হুইস্কির বোতল খোলা হয়েছে, বরফের পাত্র, ঠান্ডা পানি, প্লেটে ভিনেগার মিশানো চিনেবাদাম। আমাকে দেখেই তিনি খুশি খুশি গলায় বললেন, বাদলের পরিবর্তনটা সেলিব্রেট করছি। ফুপু রাগ করবেন না? না, তাকে বলেছি আছে কোনো কিছুতেই রাগ করবে না। বমি করে যদি সারা ঘর ভাসিয়ে দেই তবু রাগ করবে না। তুমি বসো হিমু, আরাম করে বসো। সম্পর্কে মিশ খাচ্ছে না,
মিশ খেলে তোমাকেও খানিকটা দিতাম। আপনি কপে খেয়েছেন? আরে না, মাত্র তো শুরু। আমি 9টা পর্যন্ত পারি, আমার কিছুই হয় না। ওই দিন বলেছিলেন 6টা। বলেছিলাম? বলে থাকলে ভুল বলেছি। 9টা হচ্ছে আমার লিমিট। 9, NINE, 9। আর খাবেন না ফুপা? ফুপা গ্লাসে নতুন করে ঢালতে ঢালতে বলল, খেতে খেতে তোমার কথাই ভাবছিলাম। তুমি মানুষটা খারাপ না, পাগলা আছো তবে ভালো। তোমার বাবা পাগলা ছিল, তবে ভালো ছিল না। ভালো ছিল না বলছেন কেন? দেখেছি তো, ও বাড়ি ছেড়ে পালালো আমার বিয়ের অনেক পরে। উন্মাদ ছিল। ফুপা, আপনি কিন্তু বড় দ্রুত খাচ্ছেন। শুনেছি দ্রুত খাওয়া খারাপ। ফুপা গম্ভীর গলায় বললেন, 9 হচ্ছে আমার লিমিট। 9-এর আগে স্টপ করে দেব। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার ধারণা তোমার বাবা ছিলেন একজন প্রথম শ্রেণীর উন্মাদ। এটা হচ্ছে আমার ধারণা। তুমি আবার রাগ করছো না তো? না, ছেলেকে মহাপুরুষ বানানোর অদ্ভুত খেয়াল উন্মাদের মাথাতেই শুধু আসতে পারে, বুঝলে? আরে বাবা, মানুষ কি হবে না হবে সব আগে থেকে ঠিক করা থাকে। কে ঠিক করে রাখে? ঈশ্বর? প্রকৃতিও বলতে পারো। 46 ক্রোমোজোমে মানুষের ভবিষ্যৎ লেখা থাকে। সে কেমন হবে কি সব কিন্তু প্রিডিটারমেন্ড। জিন সব নিয়ন্ত্রণ করছে। ফুপা আর নেবেন না? আরে এখনই বন্ধ করব কি? নেশাটা মাত্র ধরেছে। তুমি মানুষ খারাপ না। আই লাইক ইউ। তুমি পাগল ঠিকই, তবে ভালো পাগল। তোমার বাবা ছিল খারাপ ধরনের পাগল। বাবা সম্পর্কে কথাবার্তা থাক। ফুপা নিচু গলায় বললেন, কাউকে যদি না বলো তাহলে তোমার বাবার সম্পর্কে আমার একটি ধারণার কথা বলতে পারি। আমি আর কাউকে বলিনি, শুধু তোমাকেই বলছি। বাদ দিন, কিছু বলতে হবে না। জাস্ট আমার একটা ধারণা, ভুলও হতে পারে। আমার বেশিরভাগ ধারণাই ভুল প্রমাণিত হয়। আমার বোধহয় আর খাওয়া উচিত হবে না। শুধু লাস্ট ওয়ান হয়ে যাক। 1 ফর দি রোড। হিমু। জি? তোমার যদি ইচ্ছা করে খানিকটা খেয়ে দেখতে পারো। উল্টো দিকে ফিরে খেয়ে ফেলো, আমি কিছুই মনে করব না। আমার মধ্যে কোনো প্রেজুডিস নেই। তুমি হচ্ছে বন্ধুর মতো। আমি খাবো না, আপনিও বন্ধ করুন। 9টা কি হয়ে গেছে? হ্যাঁ, 10-এ শেষ করা যাক, জোড় সংখ্যা। তারপর তোমার বাবার সম্পর্কে কি যেন বলছিলাম? কিছু বলছিলেন না। বলছিলাম, মনে পড়েছে। আমার কি ধারণা জানো? আমার ধারণা তোমার বাবা তোমার মাকে খুন করেছিল। আমি সহজ গলায় বললাম, এরকম ধারণা হবার কারণ কি? যখন তোমার বাবার সঙ্গে অনেকদিন পর দেখা হলো, তখন সে অনেক কথাই বলল, কিন্তু দেখা গেল নিজের স্ত্রী সম্পর্কে কিছু বলছে না। সে কিভাবে মারা গেছে জিজ্ঞেস করেছিলাম। প্রশ্ন শুনে রেগে গিয়ে বলেছিল, অন্য 10টা মানুষ যেভাবে মারা যায় সেইভাবে মারা গিয়েছিল। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, এটা শুনে আপনি ধরে নিলেন বাবা মাকে খুন করেছিল? হ্যাঁ, অবশ্য আমার অনুমান ভুলও হতে পারে। আমার অধিকাংশ অনুমানই ভুল হয়। আমি চুপ করে রইলাম। ফুপার অধিকাংশ অনুমান ভুল হলেও এই অনুমানটি ভুল নয়। এটা সত্যি, এটা আমি জানি। আমি ছাড়াও অন্য কেউ এটা অনুমান করতে পারে। এটা আমার ধারণার বাইরে ছিল। ফুপা মদের ঘরে ঝিম মেরে বসে আছেন। আমি আকাশে তারা দেখছি। হিমু। জি? তোমার বন্ধুকে কাল নিয়ে এসো, চাকরি দিয়ে দেব। আচ্ছা। বড় ঘুম পাচ্ছে, এখানেই শুয়ে পড়ি কেমন? শুয়ে পড়ুন। ফুপা কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন। আমি আকাশের তারার দিকে তাকিয়ে রইলাম। অনেক অনেক দিন আগে বাবা আমাকে ছাদে এনে আকাশে তারা দেখিয়ে বলেছিলেন, যখনই সময় পাবি ছাদে এসে আকাশের তারার দিকে তাকাবি, এতে মন বড় হবে। ক্ষুদ্র শরীরে আকাশের মতো বিশাল মন ধারণ করতে হবে, বুঝলি? বুঝে থাকলে বল হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ।
বাবা হৃষ্ট গলায় বললেন, তোর উপর আমার অনেক আশা নিয়ে তোকে বড় করছি। তোর মা বেঁচে না থাকায় খুব সুবিধে হয়েছে। ও বেঁচে থাকলে আদর দিয়ে তোকে নষ্ট করত। আমি যেসব পরীক্ষা নিরীক্ষা করছি তার কিছুই করতে দিত না, পদে পদে বাধা দিত। দিত কিনা বল? হ্যাঁ, দিত। তোর মা না থাকায় তাহলে একদিক দিয়ে ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ। বাবা হঠাৎ নিচু গলায় বললেন, তোর মা যে নেই এর জন্য আমার উপর কোনো রাগ নেই তো তোর? তোমার উপর রাগ হবে কেন? বাবা অপ্রস্তুতের হাসি হাসলেন। সে হাসি আমার বুকে বিঁধল। চট করে মনে পড়ল অনেক অনেক কাল আগে সুন্দর একটা টিয়া পাখিকে বাবা গলা টিপে মেরে ফেলেছিলেন। আমি শান্ত স্বরে বললাম, মা কিভাবে মারা গিয়েছিলেন বাবা? বাবা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, এই প্রশ্নের জবাব আমি দেব না, তোকেই খুঁজে বের করতে হবে। শুধু হৃদয় বড় হলেই হবে না, তোকে বুদ্ধিমানও হতে হবে। তোর জ্ঞান এবং বুদ্ধি হবে প্রেরিত পুরুষদের মতো। শুধু একটা জিনিস মনে রাখবি, আমি যা করেছি তোর জন্যই করেছি। আচ্ছা, এখন তোকে আকাশের তারাদের নাম শেখাই। একবার কালপুরুষের নাম বলেছিলাম, বল দেখি কোনটা কালপুরুষ? এত দেরি করলে তো হবে না, তাড়াতাড়ি বল, খুব তাড়াতাড়ি, কুইক। আমি ছাদ থেকে নিচে নামলাম। এক ধরনের গাঢ় বিষাদ বোধ করছি। এই ধরনের বিষাদ হঠাৎ হঠাৎ আমাকে আক্রমণ করে এবং প্রায় সময়ই তা দীর্ঘস্থায়ী হয়। মহাপুরুষদের কি এমন হয়? তারাও কি মাঝে মাঝে বিষাদগ্রস্ত হন? হয়তো হন না। কোনো একজন মহাপুরুষের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম। আমাদের কথাবার্তা তখন কেমন হতো? মনে মনে আমি কথোপকথনে মহড়া দিলাম। দৃশ্যটা এরকম, বিশাল বটবৃক্ষের নিচে মহাপুরুষ দাঁড়িয়ে আছেন। তিনি শীর্ণকায়, কিন্তু তাকে বটবৃক্ষের চেয়েও বিশাল দেখাচ্ছে। তার গায়ে সাদা চাদর, সেই চাদরে তার মাথা ঢাকা, ছায়াময় বৃক্ষতল। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার জলজলে চোখের কালোমণি দৃশ্যমান। মহাপুরুষের কণ্ঠস্বর শিশুর কণ্ঠস্বরের মতো, কিন্তু খুব মন দিয়ে শুনলে সে কণ্ঠস্বরে একজন মৃত্যু পথযাত্রী বৃদ্ধের শ্লেষজড়িত উচ্চারণের মিল খুঁজে পাওয়া যায়। আমাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। এই কথোপকথনের সময় তিনি একবারও আমার দিকে তাকালেন না, অথচ মনে হলো তিনি তাকিয়ে আছেন। বৎস, তুমি কি জানতে চাও? অনেক কিছু জানতে চাই। আপনি কি সব প্রশ্নের উত্তর জানেন? আমি কোনো প্রশ্নেরই উত্তর জানি না। তাহলে শুরুতে কেন বললেন, বৎস তুমি কি জানতে চাও? আমি প্রশ্নের উত্তর জানি না, কিন্তু প্রশ্ন শুনতে ভালোবাসি। তুমি প্রশ্ন করো। বিষাদ কি? আমি জানি না। আপনি কি কখনো বিষাদগ্রস্ত হন? বিষাদ কি তাই আমি জানি না, কাজে বিষাদগ্রস্ত হই কি না হই তা কি করে বলি? তুমি আরো প্রশ্ন করো, তোমার প্রশ্ন শুনতে বড়ই আনন্দ বোধ হচ্ছে। আনন্দ কি? বৎস, আনন্দ কি তা আমি জানি না। আপনি জানেন এমন কিছু কি আছে? না, আমি কিছুই জানি না। বৎস, তুমি প্রশ্ন করো। আমার প্রশ্ন করার কিছুই নেই, আপনি বিদায় হন। চলে যেতে বলছো? অবশ্যই, বেটা তুই ভাগ। তুমি কি আমাকে অপমান করতে চেষ্টা করছো? হ্যাঁ। তাতে লাভ হবে না বৎস। তুমি বোধহয় জানো না, আমাদের মান অপমান বোধ নেই। কথোপকথন আরো চালানোর ইচ্ছা ছিল, চালানো গেল না। ফুপু এসে বললেন, এই তুই বারান্দায় দাঁড়িয়ে বিড়বিড় করছিস কেন? আমি বললাম, কথা বলছি। কার সঙ্গে কথা বলছিস? মহাপুরুষের সঙ্গে। ফুপু অসম্ভব বিরক্ত হয়ে বললেন, তুই সবসময় এমন রহস্য করিস কেন? তুই আমাকে পেয়েছিস কি? আমাকেও কি বাদলের মতো পাগল ভাবিস? তুই কি ভাবিস বাদলের মতো আমিও তোর প্রতিটি কথা বিশ্বাস করব?
আমি মধুর ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। ফুপু আমার সেই হাসি সম্পূর্ণ উপেক্ষা করে বললেন, তুই একটা বিয়ে কর, বিয়ে করলে সব রোগ সেরে যাবে। বিয়ে করাটা ঠিক হবে না ফুপু। ঠিক হবে না কেন? যেসব রোগের কথা তুমি বলছো সেই সব রোগ কখনো সারাতে নেই, যে কারণে মহাপুরুষেরা বিয়ে করেন না, আজীবন চিরকুমার থাকেন। বিয়ে করার পর যারা মহাপুরুষ হন তারা স্ত্রী সংসার ছেড়ে চলে যান, যেমন বুদ্ধদেব। ফুপু হতচকিত গলায় বললেন, তুই আমাকে আপনি না বলে তুমি তুমি করে বলছিস কেন? আমি তো সবসময় তাই বলি। সে কি, আমার তো ধারণা ছিল আপনি করে বলিস। জি না ফুপু, আপনি ভুল করছেন। আমার খুব প্রিয়জনদের আমি তুমি করে বলি। আপনি যদিও খুব কঠিন প্রকৃতির মহিলা, তবু আপনি আমার প্রিয়জন, সেই কারণে আপনাকে আমি তুমি করে বলি। এই তো এখন আপনি করে বলছিস। কই না তো, তুমি করেই তো বলছি। ফুপু খুবই বিভ্রান্ত হয়ে গেলেন। মানুষকে বিভ্রান্ত করতে আমার খুব ভালো লাগে। সম্ভবত আমি মহাপুরুষের পর্যায়ে পৌঁছে যাচ্ছি, মানুষকে বিভ্রান্ত করতে পারছি। রূপার সঙ্গে আমার পরিচয়ের সূত্র হচ্ছে বিভ্রান্তি। তাকে পুরোপুরি বিভ্রান্ত করতে পেরেছিলাম। তার সঙ্গে প্রথম পরিচয় হলো শীতকালে, পৌষ মাস কিংবা মাঘ মাস কিংবা অন্য কোনো মাসও হতে পারে, তবে শীতকাল এইটুকু মনে আছে, কারণ আমার গায়ে ছিল গেরুয়া রঙের চাদর, রূপার গায়ে হালকা লাল কার্ডিগান। প্রথমে অবশ্যই কার্ডিগানের দিকে আমার চোখ পড়ল না, আমার চোখ পড়ল তার মাথায় জড়ানো স্কার্ফের দিকে। স্কার্ফের রং গাঢ় সোনালি। কাপড়ে সোনালি এবং রূপালি এই দুটি রং সচরাচর চোখে পড়ে না। হয়তো এই দুটি রং কাগজে খুব ভালো ধরে, কাপড়ে ভালো ধরে না। সোনালি রঙের স্কার্ফ মাথায় জড়ানো বলে দূর থেকে তার চুলগুলো মনে হচ্ছিল সোনালি। দেখলাম সেই এগিয়ে আসছে আমার দিকে। আমি বসে আছি ইউনিভার্সিটি লাইব্রেরির বারান্দায়, বসেছি ছায়ার দিকে। শীতকালে সবাই রোদে বসতে ভালোবাসে, আমিও বাসি, তবু ছায়াময় কোণ বেছে নিয়েছি কারণ ওই দিকটায় ভিড় কম। আমি লক্ষ্য করছি রূপা আসছে। আমি তাকে চিনি, তার নাম জানি। সে যে ধপধপে সাদা গাড়িটাতে করে আসে তার নম্বরও জানি, ঢাকা ভ 8782। শুধু আমি একা নই, আমাদের ক্লাসে সব ছেলেই জানে। সবাই কোনো না কোনো ছলে রূপার সঙ্গে কথা বলেছে, অনেকেই তার বাসায় গেছে। অতি উৎসাহী কেউ কেউ তার জন্য নোট এবং বইপত্র জোগাড় করেছে। রূপার জন্মদিনে সব ছেলেরা মিলে একটা জল রং ছবি উপহার দিল। ছবিটার নাম বর্ষা। ছবির বিষয়বস্তু হচ্ছে একটি মেয়ে কদম গাছের একটু নিচু ডালে হাত দিয়ে মেঘমেদুর আকাশের দিকে তাকিয়ে আছে। চমৎকার ছবি। ছবিটা পাওয়া গিয়েছিল বিনা পয়সায়, তবে বাঁধাতে খরচ হলো 500 টাকা। সেই টাকা আমরা সবাই চাঁদা তুলে দিলাম। রূপা হচ্ছে সেই ধরনের মেয়ে যার জন্য চাঁদা তুলে কিছু একটা করতে কারোর আপত্তি থাকে না। ছেলেরা গভীর আগ্রহ এবং আনন্দ নিয়ে এদের সঙ্গে মেশে এবং জানে এই জাতীয় মেয়েদের সঙ্গে তারা কখনোই খুব ঘনিষ্ঠ হতে পারবে না। এরা যথাসময়ে বাবা মার পছন্দ করা একটি ছেলেকে বিয়ে করবে, যে ছেলে সাধারণত থাকে বিদেশে। রূপা আমার সামনে এসে দাঁড়ালো, মাথার স্কার্ফ খুলে ফেলে বলল, কেমন আছো? রূপাকে যেমন সবাই তুমি করে বলে, রূপাও তেমনি সবাইকে তুমি করে বলে। তার সঙ্গে দীর্ঘ 2 বছরে আমার কোনো কথা হয়নি, আজ হচ্ছে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম, আন্তরিক সুরে বললাম, ভালো আছি, আপনি কেমন আছেন? রূপা বিভ্রান্ত হয়ে গেল। আমি আপনি করে বলবো তা সে আশা করেনি। তাকে অপ্রস্তুত এবং লজ্জিত মনে হলো। সে এখন কি করে তাই আমার দেখার ইচ্ছা। তুমি করেই চালিয়ে যায় না আপনি ব্যবহার করে? বাংলা ভাষাটা বড়ই গোলমেলে, মাঝে মাঝে তরুণ তরুণীদের বিভ্রান্ত করে। রূপা নিজেকে সামলে নিল, সহজ গলায় বলল, আপনি আপনি করছেন কেন? আমাকে অস্বস্তিতে ফেলবার জন্যে? আমি এত সহজে অস্বস্তিতে পড়ি না। আমি বললাম, বসো রূপা। রূপা বসতে বসতে বলল, অনেকদিন থেকে আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা। কথা বলো। কেন কথা বলার ইচ্ছা তা তো জিজ্ঞেস করলেন না।
জিজ্ঞেস করলাম না, কারণ কেন কথা বলার ইচ্ছা তা আমি জানি। তুমি লক্ষ্য করেছো যে তোমার প্রতি আমার তেমন কোনো আগ্রহ নেই। গায়ে পড়ে কথা বলতে যাইনি, টেলিফোন করিনি, হঠাৎ বাসায় উপস্থিত হইনি। ব্যাপারটা তোমার অহংকারে লেগেছে। সুন্দরী মেয়েরা সাধারণত খুব অহংকারী হয়। তারা সবসময় তাদের চারপাশে একদল মুগ্ধ পুরুষ দেখতে চায়। রূপা মাথার চুল ঝাঁকিয়ে বলল, তোমার কথা মোটেও ঠিক না। আমি সেজন্য তোমার কাছে আসিনি। আমি শুনেছি তুমি ভবিষ্যতের কথা বলতে পারো, হাত দেখতে পারো, অলৌকিক কিছু ক্ষমতা তোমার আছে। আমি সেই সম্পর্কে জানতে চাই। আমার সঙ্গে মিথ্যা কথা বলার দরকার নেই। সত্যি করে বলো, তোমার কি এ জাতীয় কোনো ক্ষমতা আছে নাকি নেই? আছে। কি ধরনের ক্ষমতা? আমার একটা নদী আছে, যে কোনো সময় সেই নদীটাকে বের করতে পারি। রূপা বিরক্তিতে ভুরু কুঁচকে বলল, এইসব আজে বাজে কথা বলে লাভ নেই। তুমি আমাকে কনফিউজ করতে পারবে না। আমার সম্পর্কে কি তুমি কিছু বলতে পারো? অবশ্যই পারি। তুমি একটা লাল গাড়িতে করে আসো। গাড়ির নাম্বার ঢাকা ভ 8782। রূপার ঠোঁটের কোণে হাসির আভাস দেখলাম। সম্ভবত আরও কিছু বলতে পারি। বলবো? বলো। খুব ছোটবেলায় তুমি ইলেকট্রিকের তারে হাত দিয়ে 2 হাত পুড়িয়ে ফেলেছিলে। রূপা চোখ তীক্ষ্ণ করে বলল, কি করে বললে? অলৌকিক ক্ষমতায়। অলৌকিক ক্ষমতা না ছাই। আমার এই গল্প সবাই জানে। আমি অনেকের সঙ্গে হাত পুড়ে যাওয়ার গল্প করেছি। আমার মনে হয় আমাদের ক্লাসে সব ছেলেই জানে। তুমি তাদের একজনের কারো কাছ থেকে শুনেছ, ঠিক না? হ্যাঁ, ঠিক। তাহলে তোমার কোনো ক্ষমতা টমতা নেই? না, তবে একটা নদী আছে, নদীটার নাম ময়ূরাক্ষী। আবার ফাজলামি করছো? ফাজলামি করছি না। নদীটা সত্যি আছে এবং আমার কোনো ক্ষমতা যে নেই তাও ঠিক না। কিছু ক্ষমতা আছে। কেমন? যেমন ধরো, আজ তোমাকে নিতে গাড়ি আসবে না, তোমাকে রিক্সা নিয়ে ফিরতে হবে। এটা ঠিক হয়েছে, কাকতালীয়ভাবে বলে ফেলেছ। আমাদের গাড়ি গ্যারেজে, সাইলেন্সার পাইপ নষ্ট হয়ে গেছে, সারাতে দিয়েছে। এছাড়াও আমি বলতে পারি তোমার হ্যান্ডব্যাগে কত টাকা আছে। কত আছে? 100 টাকার নোট আছে 2টা, একটা 20 টাকার নোট, 1 টাকার নোট আছে 7টা, কিছু খুচরা পয়সা। কত বলতে পারছি না। রূপা হাসি মুখে তাকিয়ে রইল। আমি বললাম, ব্যাগ খুলে তুমি গুনে দেখো ঠিক বললাম কিনা। আমি গুনতে চাই না। গুনতে চাও না কেন? গুনলে দেখা যাবে তুমি ঠিক বলনি, তখন আমার মনটা খারাপ হয়ে যাবে। তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে এটা বিশ্বাস করতে আমার ভালো লাগছে। চারদিক এত সব সাধারণ মানুষ, এর মধ্যে একজন কেউ থাকুক যে সাধারণ নয়, অসাধারণ। তুমি গুনে দেখো না। রূপা গুনল এবং অবাক হয়ে বলল, কি করে হলো? তুমি কি করে বলতে পারলে? আমি বললাম, আমি জানি না রূপা, মাঝে মাঝে কাকতালীয়ভাবে আমার কিছু কিছু কথা মিলে যায়। আজ আমি যাই। আমি উঠে দাঁড়ালাম। রূপা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। পরের 3 মাস আমি ইউনিভার্সিটিতে গেলাম না। আমি জানি রূপা আমাকে খুঁজবে। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মেঘ আমরা কখনো স্পর্শ করতে পারি না বলেই মেঘের প্রতি মমতার আমাদের সীমা নেই। 3 মাস পর হঠাৎ এক রাতে রূপাদের বাসায় টেলিফোন করে বললাম, রূপা তুমি কেমন আছো? ভালো। চিনতে পারছো? চিনতে পারবো না কেন? তুমি কোথায় ডুব মেরেছিলে? মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি? ক্লাস ফাঁকি দিয়ে মামার বাড়ি? হ্যাঁ, মামার বাড়ি। হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছা করল। তারা কি চমৎকার মানুষ? না, পিশাচ শ্রেণীর। কি সব কথা যে তুমি বলো! সত্যি বলছি, আমার 3 জন মামা, 3 জনই পিশাচ। তবে একজন মারা গেছেন, অন্য 2 জন আছেন। তারা পিশাচ হলেও আমাকে খুব স্নেহ করেন। তোমার বাবা মার কথা বলো। মার কথা বলতে পারবো না, তেমন কিছু জানি না। তোমার বাবার কথা বলো। বাবা ছিলেন একজন চমৎকার মানুষ, তবে বাবা একবার একটা টিয়া পাখিকে গলা টিপে মেরে ফেলেছিলেন।
তুমি এমন সব অদ্ভুত কথা কেন বলো? কি করব বলো, আমার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটে। রূপা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি? আমি জানি। সত্যি জানো? হ্যাঁ জানি। কি করে জানো? ভালোবাসা টের পাওয়া যায়। অনেকক্ষণ চুপ করে থেকে রূপা বলল, কেন জানি তোমার কথা সবসময় মনে হয়। এর নাম কি ভালোবাসা? আমার জানা নেই রূপা। তুমি কি আসবে আমাদের বাসায়? আসবো। কখন আসবে? এক্ষুনি আসছি। এত রাতে এলে বাবা হইচই করবেন। তুমি কি সকালে আসতে পারো না? না রূপা, আমাকে এক্ষুনি আসতে হবে। আচ্ছা বেশ, আসো। তোমার কি নীল রঙের শাড়ি আছে? কেন বলো তো? যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো, আমি এলেই গেট খুলে দেবে। আচ্ছা। আমি গেলাম না। আবারও মাসখানেকের জন্যে ডুব দিলাম, কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই। আমি রূপাকে কখনো চিঠি লিখিনি। একবার হঠাৎ একটি চিঠি লিখতে ইচ্ছা হলো। লিখতে বসে দেখি কি লিখবো ভেবে পাচ্ছি না। অনেকবার করে একটি লাইন লিখলাম, রূপা তুমি কেমন আছো। সমস্ত পাতা জুড়ে একটি মাত্র বাক্য। সে চিঠির উত্তরে রূপা খুব রাগ করে লিখল, তুমি এত পাগল কেন? এতদিন পর একটা চিঠি লিখলে, তার মধ্যেও পাগলামি। কেন এমন করো? তুমি কি ভাবো এসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো? তোমার কাছে আমি হাত জোড় করছি, স্বাভাবিক মানুষের মতো আচরণ করো। ওই দিন দেখলাম দুপুরে কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছ, বিড়বিড় করে আবার কী সব যেন বলছো। দেখে আমার কান্না পেয়ে গেল। তোমার কি সমস্যা তুমি আমাকে বলো। আমার সমস্যার কথা রূপাকে কি আমি বলতে পারি? আমি কি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্য সারাদিন আমি পথে পথে ঘুরি, মহাপুরুষ হবার সাধনা করি। যখন খুব ক্লান্তি অনুভব করি তখন একটি নদীর স্বপ্ন দেখি, যে নদীর জল ছুঁয়ে ছুঁয়ে একজন তরুণী ছুটে চলে যায়। একবার শুধু থমকে দাঁড়িয়ে তাকায় আমার দিকে, যার চোখে গভীর মায়া ও গাঢ় বিষাদ। এই তরুণীটি আমার মা, আমার বাবা যাকে হত্যা করেছিলেন। এইসব কথা রূপাকে বলার কোনো অর্থ হয় না, বরং কোনো কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি, রূপা তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। একটুখানি দাঁড়াও, আমি তোমাদের বাসার সামনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাব। আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না, তবু যত্ন করে শাড়ি পরে, চুল বাঁধে, চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে ছাদের কার্নিশ ধরে দাঁড়ায়। সে অপেক্ষা করে। আমি কখনোই যাই না। আমাকে তো আর 10টা সাধারণ ছেলের মতো হলে চলবে না, আমাকে হতে হবে অসাধারণ। আমি সারা দিন হাঁটি, আমার পথ শেষ হয় না। গন্তব্যহীন যে যাত্রা, তার কোনো শেষ থাকার কথাও তো নয়। প্রিয় শ্রোতা, আশা করি উপন্যাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের বা উপন্যাসের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন। আর খুব খুশি হব যদি উপন্যাসটি ভালো লেগে থাকে তাহলে যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। অনেক ধন্যবাদ।